প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ফুলের শুভেচ্ছা। শুভ সকাল। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এই প্রত্যাশা করছি, এবং সেই সাথে তোমরা পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো এই কামনা করছি। বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সহিত তোমাদের লেখাপড়া যাতে ঘরে বসে চালিয়ে যেতে পারো তারই কার্যক্রম হাতে নিয়েছেন। তাই আমি বর্তমান সরকার প্রধানকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং A2I এর সকল কর্মকর্তাবৃন্দ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অত্যন্ত আন্তরিকতা প্রকাশ করছি। তোমরা প্রতি সপ্তাহে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা দেখো। যা হোক, আমি যে সাবজেক্টটি তোমাদের বরাবরের মতো নিয়মিতভাবে ধারাবাহিকভাবে নিয়ে আসছি প্রতি মঙ্গলবার 11:30টায়, সেই সাবজেক্টটি হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিন, সাবজেক্ট কোড 66743, 2016 প্রবিধান, চতুর্থ পর্ব, সকল বিভাগ। উপস্থাপনা হিসেবে রয়েছি আমি সরোজ কুমার হালদার, জুনিয়র ইনস্ট্রাক্টর, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমার কথাগুলো শুনতে পাচ্ছ। ফেসবুক লাইভ আজকে এটা 21তম ক্লাস, তারিখ 20/10/2020। আজকে আমি তোমাদের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় পড়াবো। চতুর্থ অধ্যায়ের নাম দি কনসেপ্ট অফ পলিফেজ সিস্টেম, পলিফেজ সিস্টেমের ধারণা। পঞ্চম অধ্যায় অ্যাপ্লাই দি কনসেপ্ট অফ পলিফেজ ফর ইন্টারকানেকশন, পলিফেজ সিস্টেমের আন্তঃসংযোগ। এবং ষষ্ঠ অধ্যায় আন্ডার দি ফাংশন অফ থ্রি ফেজ স্টার কানেকশন, থ্রি ফেজ স্টার কানেকশন পদ্ধতি। তাহলে আমরা পড়ার টেবিলে বসে পড়ব এবং আজকের এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যা পারবে, 1 নম্বর পলিফেজ সিস্টেম কি তা বলতে পারবে, 2 নম্বর এক ফেজ সিস্টেম থেকে পলিফেজ সিস্টেমের সুবিধাসমূহ বলতে পারবে, 3 নম্বর পলিফেজ পাওয়ার সিস্টেমের ওয়েভ ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে, ফেজ সিকোয়েন্স কি, পজিটিভ ও নেগেটিভ ফেজ সিকোয়েন্স কি তা বলতে পারবে, 5 নম্বর রিভার্স ফেজ সিকোয়েন্সের প্রভাব তোমরা পারবে, 6 নম্বর 3 ফেজ 3 তার স্টার সংযোজিত সার্কিট ও ভেক্টর চিত্র অঙ্কন করতে পারবে, 7 নম্বর 3 ফেজ 4 তার স্টার সংযোজিত সার্কিট ও ভেক্টর চিত্র অঙ্কন করতে পারবে, 8 নম্বর 3 ফেজ 3 তার 4 তার স্টার সংযোগের ব্যবহার জানতে পারবে, 9 নম্বর ব্যালেন্স ও আনব্যালেন্স সিস্টেমের সংজ্ঞা বলতে পারবে, 10 নম্বর 3 ফেজ স্টার সংযোগ ব্যালেন্স পদ্ধতির নিউট্রাল কারেন্টের মান বের করতে পারবে, 11 নম্বর 3 ফেজ স্টার সংযোগ আনব্যালেন্স পদ্ধতিতে নিউট্রাল কারেন্টের মান বের করতে পারবে,
12 নম্বর 3 ফেজ 4 তার স্টার সংযোগ পদ্ধতির ফেজর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। তাহলে আমরা এই চ্যাপ্টার শেষ করার পর আমরা এই 12টি প্রশ্নের উত্তর তোমরা পারবে, এবং তাই তোমাদেরকে অতি মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পলিফেজ সিস্টেম জিনিসটা কি? এসি সিস্টেমের পলিফেজ 2 বা ততোধিক অনুরূপ এক ফেজ পদ্ধতির সমবায়ে পলিফেজ বা বহুফেজ পদ্ধতি গঠিত। 3 ফেজ একটা পলিফেজ সিস্টেম, কারণ 2 ফেজের বেশি আছে। 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। 2 ফেজ সিস্টেমে এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব 90 ইলেকট্রিক্যাল ডিগ্রি। সাধারণত ইলেকট্রিক্যাল ডিগ্রি বের করার সূত্র 360 ডিগ্রি ডিভাইডেড n। এখানে n হলো ফেজ সংখ্যা। তাহলে আমরা যে কোনো ফেজের ডিগ্রি বের করার সূত্র হলো এটা। তারপর আমরা আসি এক ফেজ পদ্ধতির চেয়ে পলিফেজ পদ্ধতির সুবিধাসমূহ। এক ফেজ পদ্ধতির চেয়ে 1 নাম্বার, পলিফেজ পদ্ধতিতে একই দূরত্বে একই পাওয়ার প্রেরণে তামা কম লাগে। তাহলে এটা একটা সাশ্রয়। একই দূরত্বে একই পাওয়ার প্রেরণে পলিফেজে তামা কম লাগে। এক ফেজ মোটর কর্তৃক সৃষ্ট ঘূর্ণক স্পন্দনযুক্ত, সেখানে পলিফেজ মোটর কর্তৃক সৃষ্ট ঘূর্ণন স্থির প্রকৃতি। অর্থাৎ এক ফেজ মোটর ঘূর্ণনের সময় স্পন্দন হয়, কিন্তু পলিফেজ স্থিরভাবে ঘুরতে থাকে, কোনো শব্দই হবে না। তাহলে এটা সুবিধা। একই আউটপুটের জন্য এক ফেজ মোটরের তুলনায় পলিফেজ মোটরের আকার ছোট্ট এবং পাওয়ার ফ্যাক্টর ও দক্ষতা বেশি। তাহলে এখানে আমরা আরেকটা সুবিধা পেলাম কি, পলিফেজ মোটরের আকার ছোট্ট, পাওয়ার ফ্যাক্টর ও দক্ষতা অনেক বেশি এক ফেজের তুলনায়। আবার আমরা 4 নম্বরেও বলতে পারি যে এক ফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না, কিন্তু পলিফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে। এটা একটা খুব ইম্পর্টেন্ট। একই ভোল্টেজ এবং কেভি এর জন্য এক ফেজ ট্রান্সফরমারের তুলনায় পলিফেজ ট্রান্সফরমার হালকা, দক্ষ এবং দামে সস্তা। তাহলে আমরা সিঙ্গেল ফেজ থেকে পলিফেজ পদ্ধতির সুবিধাগুলো আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন পলিফেজ সিস্টেমের ইএমএফ উৎপাদনের সম্পর্কিত ব্যাখ্যা। ইএমএফ কিভাবে উৎপাদন হয়? এখানে থ্রি ফেজের ভেক্টর ডায়াগ্রাম আমি এঁকেছি। ভেক্টর ডায়াগ্রাম অর্থাৎ এটাকে একটা ফেজ ধরেছি, ফেজ 1, যেটাকে আমি আর বলেছি। ফেজ 2 এটাকে ইয়েলো বলেছি, এটাকে রেড বলেছি, এটাকে ইয়েলো বলেছি ফেজ 2, এটা ফেজ 3, এটাকে ব্লু ধরেছি। তাহলে এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব কত? 120 ডিগ্রি। তাহলে এখান থেকে 120 120। তাহলে এটা হলো আমার ভেক্টর ডায়াগ্রাম। ফেজগুলি দেখালাম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেখালাম। তাহলে পলিফেজের অর্থাৎ 3 ফেজের ভেক্টর চিত্র আমি এঁকেছি। এখন ওয়েভ চিত্র যদি আমি আঁকতে চাই, খেয়াল করো, আমি একটা ভার্টিক্যাল এঁকেছি, একটা হরিজন্টাল এঁকেছি। হরিজন্টালকে টি, টি মানে সময়ের সাথে এটা চেঞ্জ হচ্ছে। আর এই ব্ল্যাক যে ওয়েভটা এঁকেছি, এটা একটা সাইকেল এঁকেছি, একটা ওয়েভ দেখিয়েছি। এটাকে আমি ফেজ 1 ধরলাম, আর 1 এর থেকে এটাকে ফেজ 2 ধরেছি। তাহলে এক ফেজ থেকে 2 নম্বর ফেজের দূরত্ব কত? 120 ডিগ্রি। খেয়াল করো 120 ডিগ্রি হয়েছে কিনা। তাহলে এখান থেকে এখানে হলো 180 ডিগ্রি, আর এখান থেকে এখানে হলো অর্ধেক 90 ডিগ্রি। তাহলে 90 আর এখানে ধরেছে 30, তাহলে 120 ডিগ্রি। তোমরা বুঝতে পেরেছো? তাহলে ফেজ 1 থেকে ফেজ 2 120 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমি ধরে নিলাম আমার 120 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে। এই যে লাল দাগটা, ফেজ 2 120 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে। আবার দেখো এই ফেজ থেকে এই
3 নাম্বার ফেজটা 240 ডিগ্রি পিছন থেকে শুরু হয়েছে। দেখো এই যে 1 নাম্বার ফেজ থেকে 120 বি ফেজ, আবার 1 নম্বর ফেজ থেকে যদি তুলনা করি তাহলে 3 নাম্বার ফেজটা কত হয়েছে 240 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে। দেখো 120 আর 120। যদি আমি 2 নম্বর ফেজের সাথে তুলনা করি তাহলে 2 নম্বর ফেজ থেকে 3 নম্বর ফেজ 120 ডিগ্রি, তাহলে এইভাবে তুলনা করতে পারি। দেখো তাহলে এখান থেকে 2 নম্বর ফেজ থেকে 3 নম্বর ফেজের দূরত্ব কত 120 ডিগ্রি। কিভাবে হলো? তাহলে এখান থেকে এখানে কত 60, আর এখান থেকে এখানে 60, 120। আর এ নম্বর ফেজ থেকে যদি 3 নম্বর ফেজ যদি তুলনা করি দূরত্ব কত হবে 220। দেখো ঠিক হয়েছে কিনা? এখান থেকে 180 আর এখান থেকে এখানে 60, তাহলে 180 আর 60 240। তাহলে 1 নম্বর ফেজ থেকে 3 নম্বর ফেজটা 240 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে। এটা হলো আমার ওয়েভ ডায়াগ্রাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ওয়েভ ডায়াগ্রামটা। ভেক্টর ডায়াগ্রাম আমরা বুঝতে পেরেছি, ওয়েভ ডায়াগ্রামটা আমরা বুঝতে পেরেছি। এখন ইএমএফ উৎপাদন সম্পর্কিত ব্যাখ্যাটা এরকম যে আমরা জানি 3 ফেজ সিস্টেমে এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব হলো 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। ফেজ 1 আর কে রেফারেন্স ধরেছি। ফেজ 1 মানে কি, এই যে ফেজ 1 কে এটাকে যদি আমি রেফারেন্স ধরি, ফেজ 1 কে আমি রেফারেন্স ধরেছি, ফেজ 1 কে আমি রেফারেন্স ধরেছি। তাহলে যে কোনো মুহূর্তের ভোল্টেজ আমরা জানি E = E max sin θ, এটা আমরা জানি। তাহলে জিরো পজিশনে খেয়াল করো, জিরো পজিশনে ফেজ 1 এর ভোল্টেজ কত হবে? এই যে জিরো পজিশনে, এই পজিশনে এখানকার ভোল্টেজ ফেজ 1 এর ভোল্টেজ কত হবে? তাহলে E = E max sin θ। এখন থিটার অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি, কারণ এখান থেকে 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, এটা 0 ডিগ্রি। তাহলে E max sin 0 ডিগ্রি মানে 0। তাহলে জিরো পজিশনে ফেজ 1 এর ভোল্টেজ কত? 0। আবার জিরো পজিশনে ফেজ 2 এর ভোল্টেজ, এই জিরো পজিশনে ফেজ 2 এর ভোল্টেজ দেখো এখান থেকে এখানে অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি? E = E max sin 0 থেকে -120, অর্থাৎ এই 0 থেকে -120 20 ডিগ্রি পিছন থেকে শুরু হয়েছে। তাহলে এটা কত হলো? sin -120। এটাকে টোটাল করলে কি হয়? sin -120। sin -120 ডিগ্রি মান হলো -0.87, -0.87। আর এই ইম্যাক্স, তাহলে 2 নং ফেজের ভোল্টেজ কত হবে? -0.087 ভোল্ট, ইম্যাক্স ভোল্ট। আবার 3 নং ফেজের ভোল্টেজ কত হবে? জিরো পজিশনের থেকে 3 নং, তাহলে এখান থেকে এখানের ব্যবধান কত? 0 - 240। তার মানে এটা কত থাকে? sin -240। sin -240 মানে কত? এটাকে ক্যালকুলেটর করলে আসে 0.87 ইম্যাক্স। তাহলে আমরা পেয়ে গেছি sin -0. ইম্যাক্স, অর্থাৎ sin -240 এর মানটা হলো 0.87। তাহলে 0.87 ইম্যাক্স ভোল্ট। তাহলে আমি জিরো পজিশনে তিনটার ভোল্টেজ কত পেলাম? এটা পেলাম 0 ভোল্ট, এটা পেলাম -0.87 ইম্যাক্স ভোল্ট, আর এটা পেলাম 0.87 ইম্যাক্স ভোল্ট। অর্থাৎ এটার মানটা মাইনাস পেয়েছি, এটার মানটা প্লাস পেয়েছি। তাহলে এটা হলো ভোল্টেজ উৎপাদন, অর্থাৎ 1 নং ফেজের ভোল্টেজ এখানে কত হবে? ওই অবস্থায় 2 নং ফেজের ভোল্টেজ কত হবে? ওই অবস্থায় 3 নং ফেজের ভোল্টেজটা কত হবে, এটা দেখানো হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন পলিফেজ সিস্টেমের ভেক্টর এবং ওয়েভ চিত্র আগেরটাই, তাহলে এটা ভেক্টর চিত্র আমরা বুঝতে পেরেছি। তিনটা ফেজ দিলাম আর, ওয়াই, বি, এবং একটা ফেজ থেকে আরেকটা ফেজের দূরত্ব 120 ডিগ্রি, এটা হলো ভেক্টর চিত্র। আর ওয়েভ চিত্রটা আগের মতোই, প্রথমটা এ ফেজ ধরলাম, এ ফেজ থেকে বি ফেজটা অর্থাৎ 2 নং ফেজটা আমার 120 ডিগ্রি দূরত্বে আছে। আবার 1 নং ফেজ থেকে যদি 3 নং ফেজ তুলনা করি তাহলে 240 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে। ওকে, এটা হলো
ওয়েভ চিত্র, অর্থাৎ একটা ফেজ থেকে আরেকটা ফেজের দূরত্ব 120 ডিগ্রি। তাহলে পলিফেজ সিস্টেমের ফেজ সিকোয়েন্স চিহ্নিত করেন। এখন ফেজ সিকোয়েন্সটা চিহ্নিত করব। তাহলে আমরা আগে করতে হবে ফেজ সিকোয়েন্স কি। যে ক্রমানুসারে পলিফেজ পদ্ধতির ফেজ ভোল্টেজগুলো এদের পজিটিভ সর্বোচ্চ মান ও অন্যান্য অনুরূপ তাৎক্ষণিক মান অতিক্রম করে তাদেরকে ফেজ সিকোয়েন্স বলা হয়। অর্থাৎ যে ক্রমানুসারে পলিফেজ পদ্ধতির ফেজ ভোল্টেজগুলো এদের পজিটিভ সর্বোচ্চ মান ও অন্যান্য অনুরূপ তাৎক্ষণিক মান অতিক্রম করে তাকে পলিফেজ সিস্টেমের ফেজ সিকোয়েন্স বলে। এখানে চিত্রে আরেকটু ক্লিয়ার করি। চিত্রের মধ্যে তিনটা ফেজ দেখানো হয়েছে, একটা হলো আর, একটা হলো ওয়াই, একটা হলো বি, এবং একটা ফেজ থেকে আরেকটা ফেজের দূরত্ব 120 ডিগ্রি দেখানো হয়েছে। সাধারণত ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে পজিটিভ, অর্থাৎ আর এর থেকে যদি ওয়াই এ যায় তাহলে পজিটিভ হবে। তাহলে ঘড়ির কাঁটা এদিকে ঘুরে আমার ফেজটা এদিকে ঘুরলে আমার হবে পজিটিভ ফেজ সিকোয়েন্স, আর এদিক থেকে যদি এদিকে ঘুরে এই যে ব্লু কালার দেখেছে এটা হলো নেগেটিভ ফেজ সিকোয়েন্স। তাহলে পজিটিভ ফেজ সিকোয়েন্স যদি আমাকে বলে একটা চিত্র অঙ্কন করো, তাহলে আমি বলতে পারি আর ওয়াই বি, আর এর পর ওয়াই, ওয়াই এর পর বি। যদি এরকম আমি নামকরণ করি, এটা আর দেই, এটা ওয়াই দেই, এটা বি দেই, তাহলে আর এর পর ওয়াই, ওয়াই এর পর বি, এইভাবে যদি চলে এটাকে বলা হয় পজিটিভ ফেজ সিকোয়েন্স। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে, যেমন আর বি ওয়াই, তাহলে এটা হবে নেগেটিভ ফেজ সিকোয়েন্স। তাহলে আমার দুই রকমের ফেজ সিকোয়েন্স পেলাম, পজিটিভ এবং নেগেটিভ ফেজ সিকোয়েন্স। এখন রিভার্স ফেজ সিকোয়েন্সের প্রভাব। রিভার্স ফেজ সিকোয়েন্স মানে হলো নেগেটিভ ফেজ সিকোয়েন্সের প্রভাব। এটা অবশ্যই আমাদের ভালো না। তাই এটার সমস্যা কি, তিন ফেজ মোটর উল্টা ঘুরবে। এক নম্বর প্রভাব হলো তিন ফেজ মোটর উল্টা ঘুরবে। তিন ফেজ ট্রান্সফরমারের ওয়াইন্ডিং গুলোর মধ্যে সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হয়ে শর্ট সার্কিট হয়ে যাবে, ফলে আমার ট্রান্সফরমারের ওয়াইন্ডিং গুলো পুড়ে যাবে। তিন নাম্বার, তিন ফেজ অল্টারনেটর প্যারালাল অপারেশনের সময় আনসিনক্রোনাইজড হয়ে পড়বে। অর্থাৎ আনসিনক্রোনাইজ মানে একটার সাথে আরেকটা ফেজে একই পরিমাণে কারেন্ট যাবে না, ফলে এটা একটা ঝামেলা সৃষ্টি হবে। কোনো ফেজের ভোল্টেজ বা কারেন্ট হ্রাস বৃদ্ধি হয়ে এর সাথে সংযুক্ত মোটর ইনস্ট্রুমেন্ট ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এটা হলো রিভার্স ফেজ সিকোয়েন্সের প্রভাব অথবা নেগেটিভ ফেজ সিকোয়েন্সের প্রভাব আমরা পড়ে নিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা পঞ্চম অধ্যায় চলে আসি, যে থ্রি ফেজ আন্তঃসংযোগ কয় রকমের হতে পারে? দুই রকমের, একটা হলো স্টার বা ওয়াই সংযোগ, আর একটাকে বলা হয় মেশ বা ডেল্টা সংযোগ। এটাকে আমরা ত্রিভুজও বলতে পারি, এরকম এটাকে ডেল্টা চিহ্ন বলে, আর এটাকে বলা হয় স্টার চিহ্ন। তাহলে থ্রি ফেজ সংযোগ দুই রকম, একটা হলো স্টার সংযোগ, একটা হলো ডেল্টা সংযোগ, এটাকে মেশও বলা হয়। তাহলে তিন ফেজ তিন তার স্টার সংযোগের চিত্র যদি আমি আঁকতে বলে, তাহলে দেখো এই যে একটা ফেজ, একটা লোড দেখানো হয়েছে, এটা 2 নং ফেজ, এটা 3 নং ফেজ, আর এটা হলো একটা আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ, এখান থেকে সাপ্লাই এখানে যাচ্ছে। তাহলে এই যে আমি কানেকশনটা আঁকলাম, এটা হলো তিন ফেজ তিন তার সংযোগ চিত্র, সার্কিট চিত্র। দেখো তিনটা ফেজ, এই তিনটা তার, একটা তার, দুইটা তার, তিনটা তার এবং তিনটা ফেজ, এবং এই কানেকশন হয়েছে ওয়াই 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 সংযোগ অর্থাৎ স্টার সংযোগ। দেখো এটাকে দেখতে অনেকটা ওয়াই এর মতো না, এরকম 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 ওয়াই এর মতো। তাহলে এটাকে বলা হয় তিন ফেজ তিন তার স্টার সংযোগ চিত্র। আর ভেক্টর চিত্র আমরা আগে শিখেছি, সেটা হলো ভেক্টর চিত্র। এটা হলো সার্কিট চিত্র, মানে লোড দেখানো হয়েছে সার্কিট চিত্র, আর ভেক্টর চিত্র তোমার অ্যারো দিয়ে বোঝাতে হয়, অর্থাৎ ভেক্টরের মতো। তাহলে আমরা বুঝতে পেরেছি তিন ফেজ তিন তার পাওয়ার সিস্টেমের স্টার সংযোগ সার্কিটের ব্যবহার, অর্থাৎ এই স্টার সংযোগ সার্কিট আমি কোথায় ব্যবহার করে দেখো, তাহলে তিন ফেজ তিন তার প্রায় 80 ভাগ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে এটা ব্যবহার করা হয়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। কোথায় ব্যবহার করা হয়? তিন ফেজ অল্টারনেটরে, তিন ফেজ ইন্ডাকশন মোটরে, ডিস্ট্রিবিউশন লাইনে,
এবং ট্রান্সমিশন লাইনে অটো ট্রান্সফরমারে। তাহলে এই ব্যাপক জায়গায় আমার 3 ফেজ স্টার সংযোগ ব্যবহার করা হয়। একটা হলো 3 ফেজ অল্টারনেটরে, 3 ফেজ ইন্ডাকশন মোটরে, ডিস্ট্রিবিউশন লাইনে, ট্রান্সমিশন লাইনে এবং অটো ট্রান্সফরমারে। এখন পরের প্রশ্ন হলো 3 ফেজ 4 তার স্টার সংযোগ সার্কিট চিত্রাঙ্কন করো। দেখো, আগে গেছিলাম একটা ফেজ, দুইটা ফেজ, তিনটা ফেজ, এটা হলো 3 ফেজ 3 তার। এখন আরেকটা তার সংযোগ করেছি, এই যে তিনটা লোড যে বিন্দুতে কানেকশন হয়েছে এখান থেকে একটা তার বের করেছি, এটাকে বলা হয় নিউট্রাল তার। তাহলে আমার একটা তার বেড়ে গেল। তাহলে একটা ফেজ, দুইটা ফেজ, তিনটা ফেজ, কিন্তু চার তার হলো 4টা। এই একটা নিউট্রাল দিয়ে দিলাম, তাহলে এটাকে বলে 3 ফেজ 4 তার স্টার সংযোগ সার্কিটের চিত্র। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, একটা তার অতিরিক্ত দিয়ে দিলাম এই সংযোগ স্থলে, এটাকে বলা হয় নিউট্রাল তার। আর এখানে দেখো আমি যে অ্যারো গুলো দিয়েছি এটাকে বুঝিয়েছি এইখান দিয়ে লাইন দিয়ে যে কারেন্ট আসছে সেটাকে লাইন কারেন্ট, আর লোড দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে বলা হয় ফেজ কারেন্ট, আর একটা ফেজের সাথে একটা নিউট্রালের যে ভোল্টেজ সেটাকে বলা হয় ফেজ ভোল্টেজ, আর একটা ফেজ আর একটা ফেজ অর্থাৎ দুইটা ফেজের মধ্যবর্তী ভোল্টেজকে বলা হয় লাইন ভোল্টেজ। এটা আমি তোমাদের বোঝানোর জন্য, পরের প্রমাণ আছে তো এটা কাজে লাগবে। তাহলে লাইন ভোল্টেজ কি? যে কোনো দুইটা ভোল্টেজের যে ভোল্টেজ সেটা হলো লাইন ভোল্টেজ, আর একটা ফেজ একটা নিউট্রালের যে ভোল্টেজ সেটা হলো ফেজ ভোল্টেজ। যদি স্টার কানেকশন হয়, ডেল্টার ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। আর এই ফেজ দিয়ে যে কারেন্ট যায় এটাকে বলা হয় লাইন কারেন্ট, অর্থাৎ ফেজ মানে লাইন, লাইন দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটাকে বলা হয় লাইন কারেন্ট, আর লোড দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হলো ফেজ কারেন্ট। তাহলে স্টার সংযোগে ফেজ কারেন্ট, ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন কারেন্টের অবস্থানগুলো দেখানো হলো। তোমার চিত্র আসলে এগুলো অবস্থান দেখানো দরকার নেই। ওকে, 3 ফেজ 4 তার স্টার সংযোগ সিস্টেমের ব্যবহার। 3 ফেজ 4 তার, আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম 3 ফেজ 3 তার। তাহলে 3 ফেজ 4 তার আমরা কোথায় ব্যবহার করব? ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে 3 ফেজ 4 তার সংযোগ ব্যবহার করা হয়। আবাসিক ঘরবাড়ি, বহুতল ভবন, অফিস ও কলকারখানা ইত্যাদিতে 3 ফেজ 4 তার সিস্টেম ব্যবহার করা হয়। তাহলে ডিস্ট্রিবিউশন লাইনে যেখানে 3 ফেজ 4 তার সংযোগ আছে, আর আবাসিক ঘরবাড়ি, বহুতল ভবন, অফিস, কলকারখানা ইত্যাদিতে আমরা 3 ফেজ 4 তার স্টার সংযোগ সিস্টেম ব্যবহার করতে দেখি। ব্যালেন্স এবং আনব্যালেন্স সিস্টেম। ব্যালেন্স কি? দেখো, 3 ফেজ এসি সার্কিটে যদি এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি হয় এবং প্রতি ফেজের কারেন্টের মান, ইম্পিডেন্সের মান যদি সমান হয়, একই রকম হয়, তবে সেই সিস্টেমকে ব্যালেন্স সিস্টেম বলে। অর্থাৎ প্রত্যেকটা ফেজের মধ্যে সমপরিমাণ কারেন্ট যাবে, প্রত্যেকটা ফেজের লোড একই পরিমাণ হবে, অর্থাৎ ইম্পিডেন্স অর্থাৎ বাধা একই রকমের হবে, এবং একটা ফেজ থেকে আরেকটা ফেজের দূরত্ব যদি 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা হয় ব্যালেন্স সিস্টেম। আর আনব্যালেন্স হলো যে এক ফেজ থেকে আরেকটা ফেজের দূরত্ব যদি 120 ডিগ্রির কম বেশি হয়, অর্থাৎ এরকম না হয়, এবং প্রত্যেকটা ফেজের কারেন্ট এবং ইম্পিডেন্সের মান যদি একই রকম না হয়, তবে সেই সিস্টেমকে বলা হয় আনব্যালেন্স সিস্টেম। এটাকে ব্যালেন্স সিস্টেমকে বাংলা বলা হয় সুষম সংযোগ, এটাকে বলা হয় সুষম অসুষম সংযোগ। তাহলে আমরা ব্যালেন্স আনব্যালেন্সটা পড়ে নিলাম। তারপরে আমরা ষষ্ঠ অধ্যায়ে আছি। 3 ফেজ স্টার সংযোগ ব্যালেন্স পদ্ধতির নিউট্রাল কারেন্ট নির্ণয় করব। অর্থাৎ 3 ফেজ স্টার সংযোগ ব্যালেন্স পদ্ধতির নিউট্রাল কারেন্ট নির্ণয় করব। দেখো, আমরা একটা 3 ফেজ সার্কিট সোর্স অঙ্কন করছি, এটাকে বলা হয় লোড। দেখো, লোড একটা Z1 লোড, Z2 লোড, Z3 লোড, আর এখানে সোর্স দিছি, এখানে একটা ভোল্টেজ দিছি VAN, এটা দিছি VBN, এটা দিছি VCN, এটা N নিউট্রাল ধরেছি, এটা A, এটা B, এটা C, আর এটা হলো ক্যাপিটাল A, আর এটা B এর সাথে এটা ক্যাপিটাল B,
এটা সির সাথে এটা ক্যাপিটাল সি, এইভাবে আমি কানেকশনটা এঁকেছি। তাহলে এখানে দেখো IAN কারেন্টটা কোনটা, এই যে কারেন্টটা IAN কারেন্টটা দেখো এদিক থেকে এদিক দিয়ে আসতেছে আসতেছে এদিকে আসতেছে এই পর্যন্ত আসতেছে। IBN কারেন্টটা কোথায়, এই যে IBN, এই যে IBN কারেন্টটা এটাকে ধরা হয়েছে এখান থেকে এদিক দিয়ে আসতেছে IBN। ICN কারেন্টটা কোথায়, এই যে ICN কারেন্টটা এই অ্যারো চিহ্ন দেওয়া আছে এদিক থেকে আসতেছে। তাহলে তিনটা কারেন্ট এখানে আসতেছে, এসে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এটা হলো নিউট্রাল কারেন্ট। তাহলে আমার এটা প্রমাণ করে দেখাতে হবে যে তিনটা ফেজের কারেন্টের যোগফল নিউট্রাল কারেন্টের সমান, এটি হবে আমার সেই নিউট্রাল কারেন্ট। তাহলে আমি প্রমাণটা কিভাবে করতে পারি, তাহলে তিন ফেজ ব্যালেন্স সিস্টেমে আমরা জানি এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি, এটা আমরা জানি। আমরা চিত্র এঁকে নিলাম তিন ফেজ তিন তার ব্যালেন্স সিস্টেমের চিত্র, ব্যালেন্স মানে 120 ডিগ্রি করে আছে, এবং IAN কারেন্টটি রেফারেন্স অ্যাক্সেসে আছে। IAN মানে নিউট্রাল কারেন্ট, এটা হলো IAN না, IN নিউট্রাল কারেন্ট না, IAN হলো একটা লোডের কারেন্ট। তাহলে IAN কারেন্টটা এটাকে রেফারেন্স ধরেছি, খেয়াল করো IAN, তাহলে এটাকে যদি রেফারেন্স ধরেছি তাহলে IAN মানে এই কারেন্টটা কি হবে, Imax sin 0 ডিগ্রি, অর্থাৎ Imax এটা এই লোডের কারেন্ট ধরছি, তাহলে এই লোডের কারেন্ট কি হবে, ম্যাক্সিমাম কারেন্ট ইনটু sin থিটা। ওই যে আমরা পড়েছি E is equal to Emax sin থিটা, তাহলে IAN is equal to Imax sin 0 ডিগ্রি, যেহেতু এটাকে রেফারেন্স ধরেছে এটাকে 0 ডিগ্রি, তাহলে এটা কারেন্ট পেলাম 0। IBN দেখো BN, তাহলে এখান থেকে এখানে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে কি হবে, নেগেটিভ। তাহলে IAM sin 0 মাইনাস 120, অর্থাৎ 0 থেকে 120 ডিগ্রি পিছনে, 0 মাইনাস 120, তাহলে এখান থেকে নিচের দিকে গেছে মানে পিছনে 120 ডিগ্রি, তাহলে এটা হলো sin মাইনাস 120 ডিগ্রি। sin মাইনাস 120 ডিগ্রি মানে হলো মাইনাস 0.866, আর এই IM তাহলে ICN কি হবে, এই যে ICN, তাহলে এখানে এটার সাপেক্ষে কি হবে 0 মাইনাস 240, কারণ এর নিচের দিকে এখানে গেছে, তাহলে কি হবে sin 0 মাইনাস 240 ডিগ্রি, তাহলে এখানে হলো sin মাইনাস 240 ডিগ্রি, sin মাইনাস 240 ডিগ্রি মানে হলো 0.866, এই IM। এখন এই তিনটা কারেন্টকে যদি আমি যোগ করি তাহলে IAN, IBN, ICN, IAN এর মান 0, IBN এর মান হলো মাইনাস 0.866 IM, ICN এর মান হলো প্লাস 0.866 IM। এখন এই তিনটাকে যোগ করলে আমার পাচ্ছি হলো 0, তাহলে এইটাই হলো এই যে মাঝখানের কারেন্টটা, এটা হলো আমার নিউট্রাল কারেন্ট। তাহলে এই IAN, IBN, ICN অর্থাৎ তিনটা কারেন্ট, এই যে IAN, IBN এবং ICN তিনটা কারেন্ট এখানে 0 হয়ে গেল, তাহলে আমরা এই নিউট্রাল কারেন্টটা কি হলো 0 হয়ে গেল। তাহলে আমার অনেক সময় চাই যে নিউট্রাল কারেন্ট 0, তিন ফেজ সুষম স্টার কানেকশনে নিউট্রাল কারেন্ট 0 প্রমাণ করো, তাহলে এই যে আমি প্রমাণ করলাম, এটা যোগ করলে 0। তাহলে তিন ফেজ স্টার সংযোগে আনব্যালেন্স সিস্টেমে নিউট্রাল কারেন্ট নির্ণয় করো। এখন আমি আনব্যালেন্স সিস্টেমে আমি নিউট্রাল কারেন্টটা কত হয়, এটা কিন্তু 0 হবে না। তাহলে আমি দেখো আমি চিত্র এঁকেছি আগের মতো, এখানে একটু বর্ণনা দিচ্ছি। Z1 হলো লোডের ইম্পিডেন্স, Z2 হলো আরেকটা লোডের ইম্পিডেন্স, Z3 হলো আরেকটা লোডের ইম্পিডেন্স, আর VAN, VBN, VCN এটা হলো সোর্সের ভোল্টেজ, এবং IAN, তারপর IBN, তারপর ICN এগুলো হলো লাইন কারেন্ট বা ফেজ কারেন্ট। বুঝতে পেরেছি কি, ফেজ কারেন্ট। এবং ZL হলো প্রত্যেকটা লাইনের ইম্পিডেন্স, অর্থাৎ এই লাইনের ইম্পিডেন্স বা এই লাইনের ইম্পিডেন্স, প্রত্যেকটা লাইনের ইম্পিডেন্স হলো ZL। এবং ZG হলো জেনারেটরের ইম্পিডেন্স, অর্থাৎ জেনারেটর ইম্পিডেন্স। এবং I বড় হাতের n স্মল n এটা হলো নিউট্রাল কারেন্ট, এবং ZN হলো নিউট্রাল তারের ইম্পিডেন্স। তাহলে এইগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা এই যে এটাকে একটা লুপ ধরেছি,
ঠিক এটাকে আরেকটা লুপ ধরবো, ঠিক এটাকে আরেকটা লুপ ধরবো। তাহলে 1 নং লুপ কোনটা? এন স্মল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এন স্মল এন, এখান থেকে শুরু করে এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে আসবো, এটা হলো লুপ 1। তাহলে কি বলছে? 1 নং লুপে ম্যাক্সওয়েলের লুপ সমীকরণ প্রয়োগ করে পাই। তাহলে ম্যাক্সওয়েলের লুপ সমীকরণ প্রয়োগ লুপে আমরা জানি এখান থেকে যাত্রা শুরু করেছে, এখানে একটা ভোল্টেজ, এই ভোল্টেজে প্রথম আমি এই যে মাইনাসে প্রবেশ করেছি, তাহলে মাইনাস VAN, খেয়াল করো এটার উৎস ভোল্টেজ ধরলাম মাইনাস VAN। আমি এদিকে যাচ্ছি, তাহলে কারেন্টটা এদিকে যাচ্ছে, আমিও এদিকে যাচ্ছি, তাহলে এখানকার ভোল্টেজটা হবে মাইনাস। আবার এখানে কারেন্টটা এদিকে আসতেছে, আমি যাচ্ছিও কিন্তু এদিকে, খেয়াল করো এর থেকে এনে, তাহলে এখানকার ড্রপটা হবে মাইনাস। অর্থাৎ আমি এদিকে যাচ্ছি, আমার কারেন্টও এদিকে যাচ্ছে, যদি একই দিকে যাচ্ছে সেটা হবে প্লাস, তাহলে এখানেও প্লাস হবে, এই ড্রপটাও প্লাস হবে। তাহলে আমি কি লিখতে পারি? যে প্রথমটা হলো মাইনাস, আর পরে যাওয়ার দিক এবং কারেন্টের দিক যদি একই হয় তাহলে এটা ড্রপ হবে প্লাস। তাহলে টোটাল এখান থেকে দেখো এখানে যাচ্ছি কারেন্ট কিন্তু IAN, এই পর্যন্ত কারেন্ট IAN, তাহলে কারেন্ট IAN লিখলাম। আর তিনটা বাধা কি? ZG প্লাস ZL প্লাস Z1, এই যে কারেন্ট এবং এটার বাধা যোগ করলে এটা ড্রপ। তাহলে কারেন্ট আমার কমন নিলাম, আর তিনটা বাধা একই কারেন্ট যাচ্ছে, তিনটা বাধাকে যোগ করে দিলাম, তাহলে এই তিনটা বাধার ড্রপ পেয়ে গেলাম। তারপরে এখানকার ড্রপ দেখো, আমি যাচ্ছি এখান থেকে এদিকে, আমার কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এই ড্রপটাও আমার প্লাস হবে, তাহলে প্লাস এই কারেন্ট ইন্টু এই বাধা। তাহলে এটা হলো এই লুপের সমীকরণ, ম্যাক্সওয়েলের সমীকরণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে দেখো আমি IAN টা এদিকে রাখলাম, VAN টা এদিকে নিয়ে আসলাম, তাহলে প্লাস, আর এই ড্রপটা এদিকে নিয়ে আসলাম মাইনাস, এটা পক্ষান্তর করলাম, এখানে IAN লিখলাম, তাহলে কি হবে? এইটা ডিভাইডেড এইটা, এটা গুণাকার আছে, এদিকে ভাগ হয়ে গেল। এই 1 নং সমীকরণ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আবার এই 1 নং সমীকরণটি আমি লিখে দিয়েছি, এটাকে লসাগু করেছি, দেখো এটাকে আলাদা করেছি, যে এটা ডিভাইডেড এটা মাইনাস এইটা ডিভাইডেড এটা, এই আলাদা করেছি। তাহলে আলাদা করেছি, এটাকে আগেরটা লিখেছি এবং এটাকে আলাদা করেছি। এখন এটাকে আরো আলাদা করতে পারি, এটা ডিভাইডেড এটা মাইনাস এইটা ডিভাইডেড এটা আলাদা করেছি। তাহলে IAN এর কারেন্টের সমীকরণ কি পেলাম? VAN বাই ZA মাইনাস INN ইন্টু ZN বাই ZA। যদি 1 নং লুপের কারেন্ট এটা পাই, তাহলে 2 নং লুপের কারেন্টটা আমি অনুরূপ ভাবে লিখতে পারি। 2 নং লুপ মানে কি? এই যে দেখো এখান থেকে 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 এখান থেকে, এটাকে আমি 2 নং লুপ। তাহলে 2 নং লুপ কি হবে? IAN এর জায়গায় কি হবে? IBN, খেয়াল করো IBN, এখানে VAN আছে, এখানে হবে VBN, এটা ZA ছিল, এটা হবে ZB, এটা ঠিক থাকবে, এটা ZB হবে, অর্থাৎ এর জায়গায় B হবে। খেয়াল করো এর জায়গায় Z, এর জায়গায় মানে এর জায়গায় পুরো এর জায়গায় B হয়ে গেল। এটা হলো 2 নং লুপে। অনুরূপ ভাবে আমি 3 নং লুপে, অর্থাৎ CN, 3 লুপ কোনটা? এখান থেকে এখানে 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 এখানে, এটা 3 নং লুপ। তাহলে ICN কি লিখতে পারি? অর্থাৎ আমি এর পরিবর্তে আমি C লিখে দেব, তাহলে এর পরিবর্তে আমি C লিখে দিলাম, খেয়াল করো এর পরিবর্তে C লিখে দিলাম। তাহলে এটা হলো 1 নং লুপের কারেন্ট তুমি যদি বের করতে পারো 2 নং, আর 3 নং তুমি অনুরূপ ভাবে লিখে দিলেই হবে। এখন এই তিনটা কারেন্ট যোগ করে দিলাম, IAN IBN ICN, তাহলে যোগ করে দিলে কি করলাম দেখো, এটা যোগ এটা করলাম মাইনাস এই উপরের কারেন্টটা একই রকম, তাহলে এটাকে কমন নিলাম, তাহলে থাকলো 1/ZA প্লাস 1/ZB প্লাস 1/ZC, এটা কমন নিলে এই ভিতরে প্লাস হয়ে গেল। বুঝতে পেরেছো কি? এখন দেখো ZA ZB ZC আমি লসাগু করে দিলাম, ZA ZB ZC লসাগু করে দিলাম, তাহলে কি হবে? দেখো এখানে জায়গায় ZB ZC
সি নাই, তাহলে এই যে এটার জায়গায় জেড বি জেড সি হবে, এটার জায়গায় জেড এ জেড সি নাই, জেড এ জেড সি গুণ করে দিলাম প্লাস এই প্লাস এটার সাথে কি করলাম জেড এ জেড বি গুণ করে দিলাম। আর এখানে দেখো এখানে আই এন এন জেড এন এটা কমনই রাখলাম, এটার সাথে কি নেই জেড বি জেড সি নাই, তাহলে এটার সাথে জেড বি জেড সি গুণ করে দিলাম, এটার সাথে কি নেই জেড এ জেড সি নাই গুণ করে দিলাম, এটার সাথে জেড এ জেড বি নেই গুণ করে দিলাম। তাহলে এটা আমি লসাগু করে এই মানটা পেলাম। পরের পেজে এই মানটি আমি রেখে দিলাম, এই মানটি রেখে দিলাম, দেখো এই মানটি আমি রেখে দিলাম, বুঝতে পেরেছো কি? তারপর এটা এটা গুণন করে দিলাম, এটা পেলাম, উপরে যা আছে তাই লিখলাম। আবার আই এন এন এটা আর আই এন এন এই পুরাটাকে এই পুরা মাইনাসটাকে এদিকে এনে দিলাম, তো প্লাস হয়ে গেল। আর এটাকে এদিকে নিয়ে আসলাম, এটা এটা এদিক ছিল এদিকে রাখলাম, আই এন এন কমন নিলাম এই দুইটার থেকে, তাহলে এটা রইলো আর এটা রইলো, এদিকে যা আছে তাই। এখন আই এন এন এর মানটা এটা গুণ আকার আছে, এটা ভাগ হয়ে গেল। আনব্যালেন্স লোডের নিউট্রাল কারেন্টের যে সমীকরণটা পেলাম এটা অন্যরকম, এটা তোমাদের মাঝে মধ্যে আসে, তোমরা পড়ে নিও। ওকে, 3 ফেজ 4 তার ফেজর ডায়াগ্রাম, এই যে আমরা ফেজর ডায়াগ্রাম এঁকে নিলাম, তাহলে এটা লাইন এটা লাইন এটা লাইন এটা নিউট্রাল, তাহলে 3 ফেজ 4 তার স্টার সংযোগের ফেজর ডায়াগ্রাম আঁকলাম। এখানে কি এই ভি আর এন এটা কি ফেজ ভোল্টেজ, এবং ভি আর ওয়াই আর এর সাথে ওয়াই এটা হলো লাইন ভোল্টেজ। এই যে আমরা ফেজর ডায়াগ্রাম ভেক্টর ডায়াগ্রাম, এটা আর এন এটা ওয়াই এন এটা বি এন, তাহলে একটা থেকে একটা ভোল্টেজ হলো 120 ডিগ্রি, এটা সুষম। তাহলে আমরা পাঠ মূল্যায়ন পলিফেজ সার্কিট কি, তাহলে পলিফেজ সার্কিট আমরা দুই বা ততোধিক ফেজ যুক্ত সার্কিটকে পলিফেজ সার্কিট বলে। 2 নম্বর 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে এক ফেজ থেকে আরেক ফেজে কৌণিক দূরত্ব কত, উত্তর 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। 3 নম্বর পজিটিভ ফেজ সিকোয়েন্স কি, রোটরের ঘূর্ণনের দিক যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তবে সেটা হলো পজিটিভ ফেজ সিকোয়েন্স। 3 ফেজ ব্যালেন্স সিস্টেমের ভেক্টর চিত্র অঙ্কন করো, এই যে ব্যালেন্স সিস্টেমের ভেক্টর চিত্র। 5 নাম্বার ভেক্টর চিত্রে কোন ফেজ সিকোয়েন্স দেখানো হয়েছে, দেখো এটা কোন ফেজ সিকোয়েন্স দেখাচ্ছে, এভাবে করতেছে, তাহলে নেগেটিভ ফেজ সিকোয়েন্স নেগেটিভ। 6 নাম্বার নিউট্রাল পয়েন্ট কি, 3 ফেজ স্টার সংযোগে যে বিন্দু তিনটি ফেজের তিনটি প্রান্ত একত্রে সংযোগ হয় সেটাকে বলা হয় নিউট্রাল পয়েন্ট। স্টার সংযোগ কত প্রকার, স্টার সংযোগ 2 প্রকার, একটা হলো 3 ফেজ 3 তার, একটা হলো 3 ফেজ 4 তার। 3 ফেজ ব্যালেন্স স্টার সংযোগে নিউট্রাল কারেন্টের মান কত, 0। তাহলে বাড়ির কাজ আমি এগুলি পড়িয়েছি, 8টা তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমাদের এই সাবজেক্ট যে স্যারে পড়ায় সেই স্যারকে এগুলি করে দেখাবে, স্যার মূল্যায়ন করবে। আগামী ক্লাসে আলোচ্য বিষয় 6ষ্ঠ অধ্যায় 3 ফেজ স্টার সংযোগ পদ্ধতি এবং 7ম অধ্যায় 3 ফেজ ডেল্টা সংযোগ পদ্ধতি। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bt ওয়েবসাইটে ভিজিট করুন। পরিশেষে আজকের ফেসবুক লাইভ ক্লাসের উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরবর্তী ক্লাসে তোমাদের উপস্থিতি কামনা করছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।